এখন সেই ছাত্র সংসদকে তৃণমূল কংগ্রেস কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে। 7 বছর হয়ে গেছে বাংলার মাটিতে কোনো ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করছে না। কে কত ভালো চোর হতে পারে তাকে হচ্ছে গিয়ে ক্যাম্পাসের ভেতরে বসিয়ে দেবে। ছাত্র রাজনীতিটাকে তৃণমূল বিজেপি দুয়ে মিলে একটা কদর্যতায় মুড়ে রাখবার বন্দোবস্ত করছে। রাজ্যের মাটিতে এখন চাকরি মানেই, চাকরির সঙ্গে যে শব্দটা সবার আগে মাথায় আসে চাকরি শুনলেই, সেটা হচ্ছে দুর্নীতি। পড়াশোনার গুরুত্বটাকে তৃণমূল বিজেপি এরা একসাথে নষ্ট করার চেষ্টা করছে। এর ব্লুপ্রিন্টার মাথা কিন্তু হচ্ছে যে আরএসএস। সংবিধানকে বাঁচাতে হলে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সংসদের বুকে শক্তিশালী করতে হবে। কারা লড়াইতে রইল, কারা লড়াইতে রইল না, সেটার থেকেও আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি এই লড়াইটাকে। রেলে কত কর্মসংস্থানের জায়গা আছে এখনো পর্যন্ত, বিজেপি কেন করলো না? তার কারণ বিজেপির মূল মোটিভটা ছিল রেলটাকে বেচে দেওয়া আদানি আম্বানির কাছে। কংগ্রেস তার যে দৃষ্টিভঙ্গি সামনে রেখেছে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই। এবং ঠিকই শিক্ষা দীক্ষা চাকরি নিয়ে, কারণ জানি যে তোমাদের লোকসভা নির্বাচনের স্লোগানও রুজি রুটির বিষয়টা রয়েছে, তো কোথাও ওই শিক্ষা দীক্ষার সঙ্গে আমি যদি ছাত্র জীবনের তুলনা করি, ছাত্র জীবনের যে ছাত্র রাজনীতি বলো কলেজে খুব অতপ্রতভাবে জড়িত, সেখানে এখন ছাত্রদের কাছ থেকে তাদের একটা অভিমান মতন যে বছরকে বছর এখন আর রাজনীতি মানে ইলেকশন হয় না কলেজ বলো এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, সেই বিষয়টাকে কীভাবে দেখবে? 1 নম্বর হচ্ছে যে লোকসভা নির্বাচনের প্রক্রিয়াটা চলছে, প্রচারের মধ্যে খুব সিগনিফিকেন্টলি দেখতে পাবে তৃণমূল বিজেপি এদের কারোর প্রচারের মধ্যে কোথাও শিক্ষা পড়াশোনার বন্দোবস্ত করা, গরিব বাড়ির ছেলেমেয়েদের জন্য স্কলারশিপ, হোস্টেল, এগুলো নিয়ে কোনো কথা নেই। এদিকে গোটা দেশ জুড়ে এই দেশের জনসংখ্যার 66% প্রতিনিধি তারা 40 বছরের নিচে, তরুণ প্রজন্ম, তরুণ অংশের প্রতিনিধি। কোটি কোটি ছেলেমেয়েরা তারা এবারে প্রথম ভোট দিতে যাবে লোকসভা নির্বাচনে। এই দেশের 18 প্রজন্ম তারা হচ্ছে ভোট দিতে যাবে, কিন্তু তাদের দাবি দেওয়া, তাদের যন্ত্রণা, তাদের না পাওয়া, তাদের চাওয়া, সেইগুলো নিয়ে আলোচনার মূল এজেন্ডায় আসছে না নির্বাচনের। আসছে না তার কারণ সরকার ব্যর্থ। দুটো সরকার, রাজ্যের সরকার, কেন্দ্রের সরকার দুয়ে মিলে পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে, যাতে একটা প্রশ্নহীন, সংশয়হীন একটা প্রজন্ম তৈরি হয়, যারা প্রশ্ন করতে জানবে না, সংশয় প্রকাশ করতে জানবে না। অজানাকে জানার, অচেনাকে চেনার, অদেখাকে দেখার যে খিদে ছাত্র সমাজের মধ্যে, সেই খিদেটাকে এরা নষ্ট করে দিতে চাইছে। আর এই আলাপ আলোচনা, গণতন্ত্রের পরিবেশ, আলাপ আলোচনার মধ্যে কোনো একটা মতামতকে এস্টাবলিশ করার পরিবেশ, সেই পরিবেশের জায়গা হলো ক্যাম্পাস। তাই ক্যাম্পাসের ওপর আক্রমণ, ক্যাম্পাসের ভেতরে এই আলাপ আলোচনার পরিসরকে বৃদ্ধি করার জায়গা, বৃত্ত বড় করার জায়গা হলো ছাত্র সংসদ। এখন সেই ছাত্র সংসদকে তৃণমূল কংগ্রেস কাটমানি জেনারেটর মেশিনে পরিণত করেছে। আর কাটমানি জেনারেটর মেশিনের ওপরে দখলদারিটা রাখবার জন্য 7 বছর হয়ে গেছে বাংলার মাটিতে কোনো ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করছে না। আমরা একাধিকবার বলেছি, আমরা চ্যালেঞ্জ ছুড়েছি যে তৃণমূলের হিম্মত থাকলে ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত করুক। ক্যাম্পাসে ক্যাম্পাসে সাধারণ ছাত্রছাত্রীরা তারা কাটমানিখোর, চোর, চিটিংবাজ, দাঙ্গাবাজদের ক্যাম্পাস থেকে বাইরে বার করে দেবে। আচ্ছা, এই যুব মানে ছাত্র সমাজ থেকে তাদের একাংশ যে কথা বলেছে যে নির্বাচন হলেও যদি ক্যাম্পাসে যদি নির্বাচন হয় তাহলে ওটা মানে একদম যে পরিষ্কারভাবে নির্বাচন সেটা নয়, তথাকথিত ভাবে যে তৃণমূল থেকে আগে নির্বাচন করা থেকে কে বসবে না বসবে তাদের নির্বাচন করছে, কোনো নিরপেক্ষভাবে সেই নির্বাচনটা হচ্ছে না। ওই তো তৃণমূল 2011-র পর থেকে ইলেকশনটাকে বন্ধ করে দিয়ে সিলেকশন প্রসেস শুরু করেছে। কে কত ভালো চোর হতে পারে তাকে হচ্ছে গিয়ে ক্যাম্পাসের ভেতরে বসিয়ে দেবে। 5 বাচ্চার বাবা, সে ছাত্রনেতা হয়ে ক্যাম্পাসের ভেতরে ইউনিয়ন পরিচালনা করছে। 2015 সালে যে পাস আউট হয়ে গেছে কলেজ থেকে, সে এখনও 2024 সালে জিএস হয়ে বসে আছে কলেজের, এবং শুধু জিএসই নয়, গভর্নিং বডিতে সে ছাত্র প্রতিনিধি হয়ে বসে আছে। এবং গভর্নিং বডির অ্যাকাউন্টস, সেই অ্যাকাউন্টস
তারা হচ্ছে যে সরাসরি সেই অ্যাকাউন্টস নিয়ে তারা যা খুশি তাই করতে পারছে, যার ফলে একাধিক ক্যাম্পাসে একাধিক কলেজে দেখা যাচ্ছে অ্যাকাউন্টসের গরমিল। টাকা আসছে, সেই টাকা আসছে ক্যাম্পাসের ভেতরে পরিকাঠামো উন্নয়নের জন্য, সেই টাকা চলে যাচ্ছে ঘুরপথে তৃণমূল কংগ্রেসের ফান্ডে। এই ব্যবস্থা, এই যে বললাম না, গোটা ছাত্র রাজনীতিটাকে তৃণমূল বিজেপি দুয়ে মিলে একটা কদর্যতায় মুড়ে রাখবার বন্দোবস্ত করছে, যাতে ছেলেমেয়েরা, সাধারণ বাড়ির ছেলেমেয়েরা, সাধারণ পরিবারের গরিব মধ্যবিত্ত প্রান্তিক অংশের ছেলেমেয়েরা, তারা যাতে রাজনীতি সম্পর্কে বিমুখ হয়ে যায়। তাতে লাভ তৃণমূলের, তাতে লাভ বিজেপির। তৃণমূলের লাভ যে এই উপায়টাকে কাজে লাগিয়ে, এই পরিবেশটাকে কাজে লাগিয়ে একটা মূল্যবোধহীনতার রাজনীতি মস্তিষ্কের মধ্যে ঢোকাবে গরিব বাড়ির, প্রান্তিক পরিবার, মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েদের। এবং একই সাথে এই প্রক্রিয়াটার মধ্যে এটা প্রথম ধাপ হচ্ছে মূল্যবোধহীনতার চাষ করা, আর দ্বিতীয় ধাপটাই হচ্ছে বিজেপিকে সুবিধা করে দেওয়া, আরএসএসকে সুবিধা করে দেওয়া, হিন্দুত্ববাদের এজেন্ডা এই মূল্যবোধহীন প্রজন্মের মস্তিষ্কের মধ্যে ঢোকানোর। আর একদিকে যে কটা ছেলে মেয়ে পড়াশুনো করতেও পারবে, এই পড়াশোনার সাংবিধানিক অধিকার থেকে একটা ব্যাপক অংশের ছাত্রছাত্রীরা তারা বঞ্চিত হবে, যে নয়া জাতীয় শিক্ষানীতি এবং তার ব্লুপ্রিন্ট, তার জেরক্স কপি হিসেবে রাজ্য শিক্ষানীতি সামনে রাখা হয়েছে। তারপরেও যে একটা কিয়দ অংশ ছাত্রছাত্রী তারা পড়াশোনার সুযোগটা পাবে, তারাও হচ্ছে এমন সিলেবাসে পড়াশুনো করবে যে আদপে একটা সময়ের পর তারা আরএসএসের ঠ্যাঙারে বাহিনী অথবা আদানি আম্বানির সস্তা শ্রমিকে তারা পরিণত হবে। আচ্ছা, এই শিক্ষা দীক্ষার সঙ্গে কিন্তু চাকরির পরের ধাপে আসছে, শিক্ষা দীক্ষার পরে চাকরি, এবং এই যুব সমাজের সঙ্গে একাংশ যারা, তাদের মধ্যে একটা হতাশা দেখা গেছে এই চাকরি বাকরি নিয়ে। সেটা সরকারি চাকরি হোক বা প্রাইভেট জব হোক, কোথাও দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, রাজ্য থেকে বাইরে চলে যাচ্ছে, প্রাইভেট জবে ঢুকছে, প্রাইভেট জবে যেও সেখানে তাদের মন মতো স্যালারি হচ্ছে না, চাকরি থেকে ছাঁটাই করে দিচ্ছে। তো এই বিষয়গুলো, কর্মসংস্থান বৃদ্ধির প্রশ্নে এই সরকার তারা কোনো কাজ করেনি। একটা কর্মহীন অর্থনীতিকে সামনে দাঁড় করানো হয়েছে। রাজ্যের মাটিতে এখন চাকরি মানেই, চাকরির সঙ্গে যে শব্দটা সবার আগে মাথায় আসে চাকরি শুনলেই, সেটা হচ্ছে দুর্নীতি। তৃণমূল এই গোটা চাকরির ব্যবস্থাটাকে, কাজ পাওয়ার ব্যবস্থাটাকে একটা দুর্নীতির পাঁকের মধ্যে ডুবিয়ে রেখেছে। সরকারি চাকরি, এসএসসি, পিএসসি, এমএসসি, মাদ্রাসা সার্ভিস কমিশন, টেট, এসএলএসটি, আপার প্রাইমারি, সমস্ত শিক্ষক নিয়োগের চাকরি বা শিক্ষা দপ্তরের যে কোনো কাজে নিয়োগের চাকরি, নিয়োগের বা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা আগাগোড়া হচ্ছে যে দুর্নীতিতে মোড়া। অতএব পড়াশোনার ব্যবস্থাটার প্রতি মানুষকে বীতশ্রদ্ধ করে দেওয়া, একটা স্বাভাবিকত্ব আরোপ করা যে পড়াশোনার দিকে গিয়ে কী লাভ হবে, সেই তো চাকরি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হচ্ছে, তার চাইতে না পড়ে তৃণমূলকে টাকা দাও, তৃণমূলকে টাকা দিয়ে হচ্ছে যে কোনো একটা ওই সাদা ওএমআর শিট জমা দিয়ে চাকরি করতে ঢুকে যাও। এই যে ব্যবস্থা, এটা মস্তিষ্কের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে যে পড়াশোনার প্রয়োজনীয়তা নেই, পড়াশোনার গুরুত্বটাকে তৃণমূল বিজেপি এরা একসাথে নষ্ট করার চেষ্টা করছে। এর ব্লুপ্রিন্টার মাথা কিন্তু হচ্ছে যে আরএসএস। এই গোটা ছকটাই, গোটা পরিকল্পনাটা তৈরি করা হয়েছে নাগপুরে আরএসএসের দপ্তরে বসে, এবং সেই একই পরিকল্পনা গোটা দেশ জুড়ে কেন্দ্রের সরকার, মোদীর নেতৃত্বে কেন্দ্রের সরকার হচ্ছে লাগু করছে গোটা দেশ জুড়ে। আর বাংলার মাটিতে মমতা ব্যানার্জির সরকার, তৃণমূল কংগ্রেসের সরকার, তারা হচ্ছে বাংলার মাটিতে এটা লাগু করবার ব্যবস্থা করছে এবং ঘুরপথে জায়গা করে দিচ্ছে আরএসএসকে, জায়গা করে দিচ্ছে বিজেপিকে, জায়গা করে দিচ্ছে এবিভিপিকে। ক্যাম্পাসে এসএফআই 4টে পোস্টার মারলে সেই পোস্টার ছিঁড়ে দেবে। এবিভিপির পোস্টার তৃণমূলের টিএমসিপির নেতারাই হচ্ছে দাঁড়িয়ে থেকে এবিভিপির পোস্টার লাগাচ্ছে। কেন? ক্যাম্পাসের ভেতরে এই কাটমানি জেনারেটর মেশিনটা, অ্যাডমিশনের সময় দুর্নীতি, সোশ্যালের নামে দুর্নীতি, ফ্রেশার্সের নামে দুর্নীতি, তৃণমূলের হোম্বা চোম্বা কোনো নেতা, তার হচ্ছে জন্মদিন পালন হবে, তার 3তলা কেক কেনা হবে, সেটা কাটা হবে, তার জন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে কারোর কাছ থেকে 100 টাকা, কারোর কাছ থেকে 500 টাকা তোলা নেওয়া, এই সমস্ত মিলিয়ে যে অ্যানুয়াল টার্নওভারটা হবে এই ব্যবসার, সেই অ্যানুয়াল টার্নওভারটা ভাগ করে নেবে বিজেপি এবং তৃণমূল দুই মিলে। সেই কারণে পড়াশোনার ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করছে এরা। এই যুব সমাজে যদি আমি কথা বলি, তাদের একাংশ মূলত বলতে গেলে বামেদের যে রুজি রুটি যে স্লোগানটা রয়েছে, অনেকেই বামেদের উপর আশ্বাস হয়ে আছে যদি বাম ফিরে আসে তাহলে হয়তো তাদের চাকরি বাকরি বা শিক্ষা দীক্ষার যে এখন যা অবস্থা আছে তার পরিবর্তন হতে পারে। তো সেই সমস্ত যুব সমাজের উদ্দেশ্যে তোমরা কি বার্তা দিতে চাইছো? তারা যেটা ভাবছে কতটা পূরণ করতে? আমরা তো এই ইতিহাস তো আছে, ইতিহাসের আয়না থেকেই হচ্ছে যে ভবিষ্যতের দিক নির্দেশ খুঁজে নিতে হয়। এর আগেও যখন বামপন্থীরা
সংসদের বুকে শক্তিশালী ছিল, সেই সময়তে দাঁড়িয়ে 100 দিনের কাজ, আজকে যে 100 দিনের কাজটাকে দুর্নীতির একটা নয়া মাধ্যমে পরিণত করেছে তৃণমূল বিজেপি মিলে, সেই 100 দিনের কাজ গোটা দেশের মানুষের কাছে পৌঁছে গেছিল কিন্তু যখন বামপন্থীরা সংসদে শক্তিশালী ছিল। বামপন্থীদের অবদান, বামপন্থীদের চাপে সরকার বাধ্য হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে 100 দিনের কাজ গোটা দেশের মানুষের কাছে পৌঁছেছিল। বামপন্থীদের দাবি ছিল, আজও সেই দাবি, যে 100 দিনের কাজকে 200 দিনের কর্মসংস্থানে পরিণত করতে হবে, এবং শুধু গ্রাম নয়, গ্রামের সাথে সাথে শহরের বেকার ছেলেমেয়েদেরকেও কাজের সন্ধান দিতে হবে। মিড ডে মিল প্রকল্প, কাদের অবদান? বামপন্থীদের চাপে। ইউপিএ 1 গভর্নমেন্ট, বামপন্থীরা বাইরে থেকে সমর্থন জানিয়েছিল, বামপন্থীদের কমন মিনিমাম যে প্রোগ্রাম, সেই কমন মিনিমাম প্রোগ্রামের মাধ্যমে মিড ডে মিল প্রকল্প হচ্ছে গোটা দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল। রাইট টু এডুকেশন, রাইট টু ওয়ার্ক, রাইট টু ফুড সিকিউরিটি, রাইট টু ইনফরমেশান, এই সমস্ত অধিকার সাংবিধানিক স্বীকৃতি পেয়েছিল, আইনি স্বীকৃতি পেয়েছিল বামপন্থীরা যখন সংসদে শক্তিশালী ছিল। স্বামীনাথন কমিশন, মিনিমাম ওয়েজেস অ্যাক্ট শ্রমিকদের জন্য, কৃষকদের ফসলের ন্যায্য দামের জন্য স্বামীনাথন কমিশন, কাদের অবদান? বামপন্থীদের অবদান, লাল ঝান্ডার অবদান। তাহলে আজকে সেই বামপন্থীদের প্রতি ভরসা রাখার কথাই আমরা বলছি, মানুষের কাছে আমরা এই কথা বলছি যে একমাত্র উপায় দেশকে বাঁচাতে হলে, প্রজন্মকে বাঁচাতে হলে, শিক্ষাকে বাঁচাতে হলে, শিক্ষার পরিকাঠামোকে, শিক্ষার পরিবেশকে, স্কলারশিপ, হোস্টেল, সিলেবাস, এই সমস্তটাকে বাঁচাতে হলে, সংবিধানকে বাঁচাতে হলে বিজেপি তৃণমূলকে হারাতে হবে, বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে সংসদের বুকে শক্তিশালী করতে হবে। আচ্ছা, একটু অন্য প্রশ্ন করব। যেহেতু লোকসভা নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে, তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে 2021-এর বিধানসভার আগে কংগ্রেস, বাম এবং আইএসএফ এর একটা জোট তৈরি হয়েছিল। এখন যদিও কংগ্রেস এবং বামেদের যে জোটটা আছে সেটা আছে, কিন্তু আইএসএফ থেকে সেই জোটটা নেই। তো একদিক থেকে দেখতে হলে নওশাদ সিদ্দিকী তিনি অনেক অভিমানী হিসেবে তিনি বলেছেন যে তার তিনি যেখানে চেয়েছিলেন সেখানে তিনি পায়নি, তার জন্য তিনি জোট ভেঙে দিয়েছেন। তো কি মনে হয় লোকসভা ইলেকশন এই পর্যায়ে দাঁড়িয়ে কেমন হবে? এই তো মান অভিমানের ব্যাপার নয়, দেশ বাঁচাতে লড়াইটা নামা হয়েছে। দেশ বাঁচানোর লড়াই, স্বদেশ রক্ষা করার লড়াই, কাজের অধিকার, শিক্ষার অধিকার, পড়াশুনো করবার অধিকার, এটাকে রক্ষা করার লড়াই। এই লড়াইটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে সমস্ত অংশের মানুষজন তারা ঐক্যবদ্ধ হয়ে লড়ুক, এটাই আমরা চাই, এটাই আমরা চেয়ে এসেছি, এটাই আমরা চাইব। তার মধ্যে দাঁড়িয়ে কেউ কেউ এই লড়াইতে থাকবে, কেউ কেউ এই লড়াইতে কয়েকটা অধ্যায় থাকবে, তারপরে আর থাকবে না, কেউ কেউ এই লড়াইতে শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে। এখন কারা লড়াইতে রইল, কারা লড়াইতে রইল না, সেটার থেকেও আমরা অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছি এই লড়াইটাকে, লড়াইয়ের রাস্তাটাকে। এই লড়াইয়ের রাস্তাকে প্রশস্ত করা, এই লড়াইয়ের রাস্তাকে আরও প্রসারিত করারই আহ্বান আমরা গোটা ছাত্র সমাজের কাছে দিয়ে এসেছি, আমরা গোটা ছাত্র সমাজের কাছে দিয়ে যাব। এবং আমরা নিশ্চিত যে 18 বছর বয়সী ভোটার এই লোকসভা নির্বাচনে, অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোট কেন্দ্রের দিকে যাবে, সে তৃণমূল বিজেপির তৈরি করে দেওয়া মন্দির মসজিদের বাইনারি, জাতপাতের বাইনারি, এই সমস্ত বাইনারিকে ভেঙে তার নিজের চাওয়া পাওয়ার, তার পড়াশোনার এজেন্ডা, তার ভবিষ্যতের পড়াশোনাটাকে সুরক্ষিত করার ভাবনা মাথায় নিয়েই যাবে। 18তম লোকসভা নির্বাচন 18 বছর বয়সী প্রজন্মের এজেন্ডাকে চ্যাম্পিয়ন করার লোকসভা নির্বাচনে পরিণত হবে। আচ্ছা, ইতিমধ্যে আমি যদি এখনকার কথা বলি যে সিপিআইএম লিবারেশনের যে সাধারণ সম্পাদক তিনি একটি কথা বলেছেন যে আইএনডিআই জোটের মধ্যে তৃণমূল আছে, তাহলে নো ভোট ফর বিজেপি। তাহলে কি কোথাও কি ভোট ফর তৃণমূল আর কংগ্রেসের কথা বলা হচ্ছে? এইরকম কথা উনি আগেও বলেছিলেন। এই যে আমি বললাম না তোমাকে যে এই লড়াইটা লড়া হচ্ছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে। এবার কেন তৃণমূল বিজেপির দুজনেরই বিরুদ্ধে দাঁড়িয়ে? তার কারণ হচ্ছে বিজেপির এজেন্ডা পশ্চিমবাংলার মাটিতে এস্টাবলিশ করছে তৃণমূল কংগ্রেস। যা নয়া জাতীয় শিক্ষানীতি, তৃণমূল তার ফটোকপি বার করলো রাজ্য শিক্ষানীতি। দেশ জুড়ে বিজেপির নীতি গোটা দেশের সামগ্রিকভাবে গরিব মানুষকে পড়াশুনোর আঙিনা থেকে দূরে সরাচ্ছে। রাজ্যের মাটিতে তৃণমূলের তোলাবাজি, তৃণমূলের নীতি, ক্যাম্পাসে ক্যাম্পাসে অ্যাডমিশন দুর্নীতির চক্র, 8207খানা স্কুল বন্ধ করে দেওয়ার নিদান,
আদপে তো গরিব মানুষকে পড়াশুনো থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সবুজ সাথী সাইকেল হচ্ছে, আচ্ছা সেই সাইকেলটা চড়ে একজন ছাত্রী সে কোন স্কুলটাতে পড়তে যাবে যদি রাজ্য জুড়ে 8,207খানা স্কুল বন্ধ হয়ে যায়? কন্যাশ্রীর বালা, কন্যাশ্রীর টাকা নিয়ে একজন ছাত্রী সে কোন পড়াশুনোটার দিকে এগোবে যদি প্রতিদিন উত্তরোত্তর পড়াশোনার ব্যবস্থাটাই রাজ্যের মাটিতে বেসরকারি হাতে চলে যায়? কটা সরকারি স্কুলের পরিকাঠামো এখন ঠিকঠাক আছে বলো তো? সরকারি স্কুলকে ন্যাচারাল ডেথ, স্বাভাবিক মৃত্যুর দিকে ঠেলে দিয়ে সরকার এক তো বাজেটে ব্যয় বরাদ্দ কমিয়ে দিচ্ছে প্রতিদিন, পড়াশুনোর জন্য টাকা বরাদ্দ হবে না, মন্দির বানানোর জন্য টাকা বরাদ্দ হবে, মসজিদ বানানোর জন্য টাকা বরাদ্দ হবে। আচ্ছা মন্দির মসজিদ বানানোটা কি সরকারের কাজ? সরকারের কাজ তো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এগুলো বানানো। মন্দির মসজিদ কি আগে তৈরি হতো না পশ্চিমবাংলার মাটিতে কি ভারতবর্ষের মাটিতে? হতো তো, কিন্তু সেটা সরকার তৈরি করতো না। সরকারের কাজ স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য পরিকাঠামো, শিক্ষার পরিকাঠামো, কর্মসংস্থানের পরিকাঠামো, রুটি রুজির ব্যবস্থা, এই পরিকাঠামোগুলো তৈরি করা। এগুলোর ক্ষেত্রে এরা দুজনেই ব্যর্থ এবং একে অপরের পরিপূরক। আরএসএসের দ্বারা এরা পরিচালিত এবং আরএসএসের দ্বারা পরিচালিত হয়ে এরা গোটা দেশের, গোটা রাজ্যের পড়াশোনার ব্যবস্থা, আগামী প্রজন্মের বেঁচে থাকার উপায়, সেই উপায়গুলোকে সংকুচিত করে দিচ্ছে। তার বিরুদ্ধে লড়াই, এই লড়াই আমি আবারও বলছি, এই লড়াই ঐক্যবদ্ধ লড়াই, সমস্ত মানুষের ঐক্যবদ্ধ লড়াইতে পরিণত হওয়াই উচিত। এর মধ্যে দাঁড়িয়ে তারপরেও লড়াইতে ছিল আগে, এখন লড়াইতে নেই, আজকে লড়াইতে নেই অথচ দুদিন বাদে লড়াইয়ের ময়দানে চলে আসতে পারে। এরকম নানান সম্ভাবনা তৈরি হয় এই লড়াইয়ের রাস্তায়। এই শিক্ষা দীক্ষা নিয়ে আমি একটা শেষ প্রশ্ন করবো যে কংগ্রেস ইতিমধ্যে ইস্তিহার তারা প্রকাশ করেছে এবং সেই ইস্তিহারে তারা উল্লেখ করে একটা তাদের ইস্তিহারের মধ্যে রয়েছে যে তারা যদি ক্ষমতায় আসে তারা 30 লক্ষ যে সরকারি শূন্য পদ আছে সেখানে তারা নিয়োগ করবে। তোমরাও রুজি রুটির ব্যাপারটাকে বেশি গুরুত্ব দিচ্ছ, সব প্রচারে আমরা দেখতে পাচ্ছি রুজি রুটির নিয়ে সমস্ত প্রচার চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা কংগ্রেসের এই ইস্তিহারের এই পার্টিকুলার আমি যদি বলি এই যেই প্রশ্নটা দিয়েছে যে 30 লক্ষ শূন্য পদে সরকারি পদে নিয়োগ হবে যখনই তারা ক্ষমতায় আসবে, সেই বিষয়টিকে কতটা সমর্থন করে? অবশ্যই দরকার তো, যা শূন্য পদ আছে সেই শূন্য পদে নিয়োগ হচ্ছে 1 নম্বর কথা। 2 হচ্ছে সেই শূন্য পদে সরকারি নিয়োগ। বিজেপি কি করলো? এই জায়গাগুলো তো বিজেপি করতে পারতো। যা কর্মসংস্থানের রাস্তা আছে, রেলে কত কর্মসংস্থানের জায়গা আছে এখনো পর্যন্ত, বিজেপি কেন করলো না? তার কারণ বিজেপির মূল মোটিভটা ছিল রেলটাকে বেচে দেওয়া আদানি আম্বানির কাছে, কর্পোরেটের কাছে রেলটাকে বেচে দেবে। দিস ওয়াজ দ্য মোটিভ। দৃষ্টিভঙ্গির বিষয় আছে এখানে। বিজেপির দৃষ্টিভঙ্গি ছিল যেখানে যেখানে কর্মসংস্থান তৈরি হতে পারে সেখানে সরকারি কর্মসংস্থান তৈরি না করে কর্পোরেটের আওতাভুক্ত কাজ তৈরি করবে, যাতে যেখানে মাইনে থেকে শুরু করে লে অফ থেকে শুরু করে এই পিঙ্ক স্লিপ পর্যন্ত, এই যে ছাঁটাই, এই সবটাই করায়ত্ত থাকবে কর্পোরেট দুনিয়ার, কর্পোরেট মালিকের। কর্পোরেট মুনাফার ওপর নির্ভর করবে আমাদের কাজের ব্যবস্থা, আমরা কাজ পাবো কি পাবো না সেই উপায়, সেই ব্যবস্থাটা। কংগ্রেস তার যে দৃষ্টিভঙ্গি সামনে রেখেছে নিশ্চয়ই আমরা সাধুবাদ জানাই এবং ঠিকই এই কাজ যত দ্রুত সম্ভব এই দেশের মাটিতে, এই দেশের বেকারদের হাতে কাজ দিতে হবে। দেশের অর্থনীতিকে গড়ে তুলতে গেলে যা অর্থনীতি হয়ে আছে, ফাঁপা অর্থনীতি, বুদবুদের মতো অর্থনীতি, যে কোনো সময় সেই বুদবুদ ফাটবে এবং হচ্ছে যে একটা অরাজকতা তৈরি হবে অর্থনীতির স্ফিয়ারে আর কি। সেই জায়গা থেকে দেশকে রক্ষা করতে গেলে কর্মসংস্থান এখন 1 নম্বর কথা হওয়া উচিত, শিক্ষা এখন 1 নম্বর এজেন্ডা হওয়া উচিত, রুটি রুজি পড়া কাজ, পড়ব গড়ব এবং যা পড়ার ভিত্তিতে যা কিছু গড়তে পারবো সেই পড়া আর গড়াকে রক্ষা করার জন্য লড়ব। এই আওয়াজকে সামনে রেখেই এই নির্বাচনটাকে আমাদেরকে দেখতে হবে এবং এই আওয়াজকে সংসদের বুকে একমাত্র শক্তিশালী করতে পারে বাম গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তি। কোনো বিজেপি, কোনো তৃণমূল এই কথা বলবে না, তার কারণ তারা এই কথাগুলো বলার জায়গাতে নেই, কারণ তারা এই এজেন্ডাগুলোকে ধ্বংস করতে চায়।